2014 সালে ভোটারবিহীন একতরফা নির্বাচন হয়েছে। 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে। এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখতে চায়। সেই ক্ষেত্রে আপনি কি উদ্যোগ নেবেন আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক করবার জন্য? ধন্যবাদ। আর অংশগ্রহণটা কার অংশগ্রহণ? আমার কাছে অংশগ্রহণ হচ্ছে জনগণের অংশগ্রহণ। জনগণ ভোট দেবে, সেই ভোটে যারা নির্বাচিত হবে, জয়ী হবে, তারা সরকারে আসবে। এখন অংশগ্রহণ বলতে কাদের অংশগ্রহণ? ভোট চোরদের, ভোট ডাকাতদের, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং। আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তবে আপনার কাছে দেখাবো আগামী নির্বাচন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি প্রস্তাব দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে নির্বাচন নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে কি বললেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আপনাদের কাছে এই দুটি ভিডিও ফর্মসাকারে দেখাবো। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন আমরা প্রথমে দেখে আসি আগামী নির্বাচন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি প্রস্তাব দিলেন সেই ভিডিওটি। দেশের সংকট উত্তরণে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন সহ 6টি প্রস্তাব দিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণফোরামের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির হয়ে লিখিত বক্তব্যে সব প্রস্তাব তুলে ধরা হয়। নির্বাচন নিয়ে ডক্টর কামালের লিখিত এই বক্তব্যে তুলে ধরা 6টি প্রস্তাবগুলো হলো: 1. একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করা। 2. গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করা। 3. নির্বাচনকে সামনে রেখে বাক স্বাধীনতা, সংবাদপত্র, ইলেকট্রনিক গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সব রাজনৈতিক দলের সভা সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা এবং তাদের নিরপেক্ষ ভূমিকা রাখতে বাধা না দেয়া। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচনকালীন সরকার বাধ্য থাকবে। 5. বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং 6. নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশি বিদেশি পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সভাপতির ওই লিখিত বক্তব্যে বলা হয়, 2014 সালে ভোটারবিহীন একতরফা নির্বাচন হয়েছে। 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে। এ অবস্থায় আগামী জাতীয় নির্বাচন নিয়ে জাতি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। ডক্টর কামাল হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, 30 বছর ধরে আমরা এই সংগঠন চালিয়ে আসছি। আজকে জনগণের ঐক্য সবচেয়ে বড় প্রয়োজন। আমার একটাই আবেদন, আজকে আমরা জাতীয় ঐক্যের জন্য সবাই একত্রে কাজ করি। ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করে গণফোরামের সভাপতি আরও বলেন, আমাদের আশঙ্কা নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। ঐক্যবদ্ধ হয়ে জনগণকে চেষ্টা করতে হবে যাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয়। ডক্টর কামাল বলেন, আমরা সন্ত্রাস, দুর্নীতি ও সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ করতে চাই। আমরা এমন জাতীয় সংসদ চাই যা জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে, এমন নির্বাহী বিভাগ চাই যারা জনগণের কল্যাণ নিশ্চিত করবে, এমন বিচার বিভাগ চাই যারা ন্যায় বিচার নিশ্চিত করবে। এজন্য দরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি নির্বাচিত সরকার। আমরা দেখেছি যে একটি রাজনৈতিক দলের নেতারা আপনাকে আলটিমেটাম দিয়েছিল 10 তারিখের পরে আপনার সরকার থাকবে না, তারপরে খালেদা জিয়ার কথা দেশ চলবে। তো সেই নেতারা চিকিৎসার নামে সিঙ্গাপুরে গিয়েছেন এবং পত্রপত্রিকায় আমরা দেখেছি যে তারা সেখানে একটি বৈঠকও করেছেন। তো এই নির্বাচন আসলেই নানা ধরনের ষড়যন্ত্র হয়, দেশি আন্তর্জাতিক। এখন দেশে বৈঠক করতে না পেরে বাইরে গিয়ে বৈঠক করছে কিনা, আপনার সরকারের গোয়েন্দা সংস্থা আছে, আপনি সরকার প্রধান, আপনার কাছে তথ্য আছে কিনা, এবং আগামী নির্বাচনে এই ধরনের ষড়যন্ত্রে দেশের জনগণ, আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে জনগণের অংশগ্রহণ চান, আপনার নির্বাচনের জন্য জনগণের অংশগ্রহণ থাকে। তো নির্বাচন জনগণ যে অংশগ্রহণ করবে, তো তাদের কোনো ভয় আছে কিনা, বা জনগণকে আপনি আশ্বস্ত করতে চান কিনা যে কোনো ষড়যন্ত্র হবে না, কোনো ষড়যন্ত্রের কাজ হবে না? ধন্যবাদ। যে কটা নির্বাচন এ পর্যন্ত হয়ে গেল, সেটা কি জনগণ নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেনি?
হ্যাঁ, কেউ কেউ চেষ্টা করেছে সেখানে একটা নিজেরাই একটা গোলমাল সৃষ্টি করে সেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে, কিন্তু সেটা খুব সফল হয়নি যেহেতু জনগণ ভোটে দিয়েছে। আর এখন দেশের জায়গা না পেয়ে বিদেশে যে কার সিংহ গেলো সেটা তো আমি খোঁজ নিতে পারবো না। বলে যে সিঙ্গাপুর, আমার যে কোথায় যে কার সিংহ গেলো সেটা আমি দেখবো কোথেকে বলেন। তারা কোথাও মানে সিং ঘাড় করতে গেছে নাকি যে গুতা টুতা মারবে বাংলাদেশের জনগণকে ইলেকশন করতে দেবে না। তো এটা ঠিক আছে, আপনি বলছেন গোয়েন্দা সংস্থা খোঁজ নিতে হবে, ঠিক খোঁজ নেওয়ার চেষ্টা করবো কে গেল, কে কে কোথায় গেল, কি করলো। তো ওটা নিয়ে আমি চিন্তা করি না। সিং নাই তবু সিংহ ও নিয়ে চিন্তার কি। দুজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। কে বলছে? বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছেন। বাণিজ্য মন্ত্রী বলছে আমি বাণিজ্য মন্ত্রী ধরবো, তো ওখানে হাত দেওয়া যাবে না কে বলছে? বাণিজ্য মন্ত্রী বলেছেন। ঠিক আছে, আমি তাহলে দেখবো। কিছুক্ষণ আগে আপনি কোভিড পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা বলেছেন। সারা বিশ্বে অর্থনৈতিক একটা ধকল যাচ্ছে, এটাও আমরা বুঝতে পারছি। কিন্তু বাংলাদেশে আমরা যেটি লক্ষ্য করছি, নিত্যপণ্য ব্যাপারে একটি মৌসুমি ব্যবসা সবসময় পরিচালিত হয়। মজুদ আছে, সরবরাহ আছে, তারপরেও হঠাৎ করে জিনিসপত্রের দাম বেড়ে যায়। পেঁয়াজ সহ আপনি ডাবের দাম, যেমন কাঁচা মরিচের দাম আমরা 1000 টাকা কেজি দেখলাম। এরকম অনেকগুলো পণ্যকে সিন্ডিকেট করে বাংলাদেশে ব্যবসা করে সাধারণ মানুষের পকেট থেকে অনেক টাকা 15 দিন 20 দিনের গ্যাপে নিয়ে যাওয়া হয়, এবং এটি কয়েক বছর ধরেই চলছে। সিন্ডিকেটের কথা দায়িত্বশীল মন্ত্রীরাও বলেন, কিন্তু সেই জায়গাটায় হাত দেওয়া যায় না। তারা বলেন যে এখানে হাত দিতে গেলে বিপদ আছে। একটি সরকারকে আমরা মনে করি যে সরকার অত্যন্ত শক্তিশালী, সরকার দেশের মানুষের কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে। কাজেই এই মৌসুমি নিত্যপণ্য, যারা নিত্যপণ্যের মৌসুমি ব্যবসাটা করে তাদের নিরস্ত্র করা, তাদেরকে প্রতিরোধ করা এবং এই ব্যবসা থেকে বিরত রাখার কোনো পরিকল্পনা সরকার কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করবে কিনা আপনার? অবশ্যই এটা বিপদ আছে কে বলছে আমি ঠিক জানি না। আমরা তো সঙ্গে সঙ্গে যখন হয় তখন তো আমরা ব্যবস্থা নিয়ে থাকি। দুজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। কে বলছে? বাণিজ্য মন্ত্রী স্বয়ং বলেছেন। বাণিজ্য মন্ত্রী বলছে আমি বাণিজ্য মন্ত্রী ধরবো, তো তিনি বলেছেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। আপনি পেঁয়াজ এক রাতে 20 টাকা কেজিতে বেড়ে যায়, এটা তো সম্ভব। ঠিক আছে, আমি বাণিজ্য মন্ত্রীকে ধরতেছি। চালের দাম হঠাৎ করে বেড়ে যায় অথচ পর্যাপ্ত মজুদ থাকে, এতে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। আপনি বললেন এর মধ্যে যে বিদেশে গেলে আপনি প্রশংসা পান। আমরা দেশে যারা গণমাধ্যমে আছি, দেশে এক ধরনের চাপ, আবার বিদেশি মহলের নানান রকম তৎপরতা চাপ আমরা দেখি। আপনি একজন সরকার প্রধান হিসেবে কোন চাপটা আপনার কাছে বেশি মোকাবেলা করতে হয়? এবং সকলের একটা ভাষ্য যে আমরা আগামী নির্বাচনের জন্য, আপনি অনেক কিছু বলেছেন, করেছেন গণতন্ত্রের জন্য, এই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখতে চায়। সেই ক্ষেত্রে আপনি কি উদ্যোগ নেবেন আগামী নির্বাচনকে অংশগ্রহণমূলক করবার জন্য? ধন্যবাদ। আর অংশগ্রহণটা কার অংশগ্রহণ? আমার কাছে অংশগ্রহণ হচ্ছে জনগণের অংশগ্রহণ। জনগণ ভোট দেবে, সেই ভোটে যারা নির্বাচিত হবে, জয়ী হবে, তারা সরকারে আসবে। এখন অংশগ্রহণ বলতে কাদের অংশগ্রহণ? ভোট চোরদের, ভোট ডাকাতদের, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং, খুনি, 21 গ্রেনেড হামলাকারী, জাতির পিতার হত্যাকারী, 71 যুদ্ধ অপরাধী, তাদের অংশগ্রহণ এটা কি জনগণ চায়? তারা অংশগ্রহণ করলেই বৈধ হবে আর অন্য কেউ করলে হবে না, এটা তো হতে পারে না। কারণ তাদের প্রতি মানুষের ঘৃণা, এটা মাথায় রাখতে হবে। নইলে 2008 সালের নির্বাচনে বিএনপি তো মাত্র 30টা সিট পেয়েছিল। তারপর থেকে তারা তো আর ইলেকশনে অংশগ্রহণ করে না, তারা শুধু বাণিজ্য করে, নমিনেশন বেচে। হয়তো তারা আসবে, নমিনেশন বেচবে, বাণিজ্য করবে, কিছু টাকা পল্টন অফিস পাবে, কিছু টাকা গুলশান অফিস পাবে, আর মোটা অঙ্ক যাবে লন্ডনে। এই তো নির্বাচনে অংশগ্রহণ। তারপরে একটা সময় বলবে যে আমরা নিজেরাই মারামারি করবে, নিজেরাই একটা হুজ্জত বাঁধাবে, প্রত্যেকটা বুথে হুজ্জত বাঁধায় বলবে যে এই তো আমরা ইলেকশন করতে পারলাম না, উইথড্র করলাম। এখন অংশগ্রহণ করে যারা অস্থির হচ্ছে তাদের কাছে আমার এটাই প্রশ্ন, অংশগ্রহণ মানে জনগণের অংশগ্রহণ। জনগণ স্বতঃস্ফূর্তভাবে যতগুলি বাই ইলেকশন হলো, যতগুলি লোকাল ইলেকশন হলো, জনগণকে অংশগ্রহণ করেনি? জনগণ তো অংশগ্রহণ করেছে, তো সেটাই তো অংশগ্রহণমূলক নির্বাচন হলো।
তো আমি আশা করছি যে আপনারা সাপোর্ট ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।